Breakthrough in too quick. Amir strikes. বোলারদের পর ব্যর্থ টাইগার ব্যাটসম্যানরাও ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে ৫৫ রানে হেরে সুপার 10 পর্ব শুরু বাংলাদেশের। টি-20তে দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে ৫০ উইকেট ও ১০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে হারলেও টাইগারদের পাশেই আছেন সমর্থকরা। হার জিতটা বড় কথা না, আমরা ভালো খেলার চেষ্টা করছি সবাই। বাংলাদেশ আশাহত হওয়ার কিছু নেই। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। দর্শক, বিশ্ব টি-20 বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর প্রিয় সাংবাদিক তারেক মাহমুদ। তারেক ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। বাংলাদেশের সুপার 10টা খুবই বলা যায় যে যেমন প্রত্যাশা ছিল তার বিপরীতভাবে শুরু হয়েছে, এই নিয়ে আমরা কথা বলবো। তার আগে ম্যাচ রিপোর্ট একটু দেখে আসি। শুরুতে ওয়ার্ল্ড টি-20 খবর। জয় দিয়ে সুপার 10 পর্ব শুরু করলো পাকিস্তান। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশকে ৫৫ রানে হারিয়েছে আফ্রিদির দল। টস জিতে আগে ব্যাট করে শেহজাদ, হাফিজ ও আফ্রিদির ব্যাটিং ঝড়ে ৫ উইকেটে ২০১ রান করে পাকিস্তান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট ১৪৬ রানে থামে টাইগারদের ইনিংস। অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। কলকাতা থেকে হুমায়ুন কবির রোজের ম্যাচ রিপোর্ট। ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে ইতিহাস রচনা করা হলো না বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে গেল কমাসে অপ্রতিরোধ হয়ে ওঠা বাংলাদেশকে তাই থামতে হলো সুপার 10-এর প্রথম ম্যাচে ৫৫ রানে হেরে। এর আগের গল্পে শুরুতে হোঁচট খায় টাইগাররা। টানা ৬ ম্যাচে টস ভাগ্যের কাছে হেরে গেলেন অধিনায়ক মাশরাফি। তাই ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় পাকিস্তান। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগে দলীয় ২৬ আর ব্যক্তিগত ১৮ রানে আউট হন শারজিল খান। সেই ধাক্কা বেশ ভালোভাবেই সামাল দেন শেহজাদ ও মোহাম্মদ হাফিজ। বাংলাদেশের বোলারদের দুর্বলতার সুযোগে এই জুটিতে আসে ৯৫ রান। শেহজাদ ৫৪ ও হাফিজ ৬৪ রানে আউট হবার পর ইডেনের উইকেটের চারপাশে রানের পাগলা ঘোড়া ছোটান বুম বুম আফ্রিদি। সমান ৪ বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে ১৯ বলে ৪৯ রানে আফ্রিদির ক্যামিও থামান তাসকিন আহমেদ। শেষ পর্যন্ত ২০১ রানের পাহাড় সমান স্কোর পায় পাকিস্তান। অন্যরা এলোমেলো বল করলেও বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠা সানি ও তাসকিন দারুণ বোলিং করে নিয়েছেন ২টি করে উইকেট। ২০১৩ সালে ঢাকায় নিউজিল্যান্ডে দেওয়া ২০৪ রানের টার্গেটের জবাবে বাংলাদেশ ফাইট করেও হারে ১৪ রানে। তাই এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই টাইগারদের। ইতিহাস গড়ে ম্যাচ জিততে হলে ওভার প্রতি চায় ১০ রান করে। চাপটা নিতে পারেননি সৌম্য সরকার, ফিরেছেন শূন্য হাতে। এরপর স্বপ্নের ফানুস উড়াচ্ছিলেন তামিম ও সাব্বির, কিন্তু দিনটা যে ছিল আফ্রিদির। ২৫ রান করা সাব্বির আর আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিমকে ২৪ রানে আউট করে ম্যাচ থেকে ছিটকে ফেলেন বাংলাদেশকে। ডিপেন্ডেবল মাহমুদুল্লাহ পারেননি। এরপর রান রেট বেড়েছে হু হু করে, কিন্তু দুই অভিজ্ঞ সাকিব ও মুশফিক চেষ্টা করেও বাংলাদেশকে লড়াই ফেরাতে পারেননি। মুশফিক ১৮ রানে ফিরে যাবার পর মোহাম্মদ মিঠুনও টিকেননি বেশিক্ষণ। ব্যাটিংয়ে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি সাকিবের 50, আর শেষটায় মাশরাফির ৯ বলে ১৫ রান হারের ব্যবধান কমিয়েছে মাত্র। বাংলাদেশের পারফরমেন্স ধর্মশালায় সমর্থকদের মুগ্ধ করেছিল, কিন্তু কলকাতায় সেই টাইগারদের পারফরমেন্স সমর্থকদের দগ্ধ করেছে। সুপার 10 থেকে সেমিফাইনালে যেতে যে স্বপ্ন বুনছিল বাংলাদেশের ক্রিকেট পিয়াসীরা, পাকিস্তানের বিপক্ষে এমন হারে তা কিন্তু অনেক কঠিন হয়ে পড়ল। কলকাতার ইডেন গার্ডেন্স থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ভারত। পরিকল্পনা অনুযায়ী মাঠে খেলতে না পারায় বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচ শেষে এমনটাই জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এছাড়া পাকিস্তানের দুর্দান্ত বোলিং অ্যাটাকের বিপক্ষে ২০০-র বেশি রান তাড়া করাটাও বেশ চ্যালেঞ্জিং ছিল বলেও জানান তিনি। আমরা প্রথম ৬ ওভার থেকেই খেলাটা ধরতে পারিনি। তারা যে অ্যাটাকগুলো করেছে তারা অলমোস্ট সাকসেসফুল হয়েছে, আমরা এক্সিকিউট করতে পারিনি। পাকিস্তানের বোলিং অ্যাটাকে অলওয়েজ ডিফিকাল্ট ছিল এটা, বাট আমরা চেষ্টা করেছিলাম, কারণ যত রানই হারি ম্যাচটা হারি, তবে একটা স্টেজে যে আমরা চেষ্টা করেছিলাম রান রেটটা যেন একটু ইকুয়াল থাকে, যেটা আমরা চেস করতে পারি পরে। বাংলাদেশের যেটা মাশরাফি বললেন যে ২০০ রান তাড়া করে জেতাটা বেশ কঠিন ছিল,
200 রানটা আগে কেন হলো এটাও কিন্তু একটা আসলে বিষয়, যে এই দলটিকে কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ 130-র মধ্যে আটকে রাখতে পেরেছিল। আজ যেমন মানে বাংলাদেশ সেই বোলারই কিন্তু খেলেছেন, সেই একাদশ নিয়ে মুস্তাফিজও ছিলেন না, হঠাৎ করে আজ কি হয়ে গেল যে তারা 200-র মতো রান? একটা তো হচ্ছে যে বোলিংটা খুব বাজে হয়েছে, আমি সরাসরি বলবো এই কথা, যে মানে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই আপনার এই বোলিং দিয়ে আসলে আপনি রান আটকে রাখতে পারবেন না। শুধু পাকিস্তান কেন, এটা যে কোনো প্রতিপক্ষের এগেনস্টে এরকম এলোমেলো এবং ইনডিসিপ্লিন বল করে আপনি পারবেন না। প্রথম কথা হচ্ছে এটা। আরেকটা হচ্ছে যে আমরা ভারতীয় মিডিয়ায় যদিও দেখেছি যে উইকেটে একটু তারা নাকি সবুজ খুঁজে পেয়েছিলেন, তো আমরা কিন্তু মানে উইকেটের আচরণে সেটা আমরা দেখিনি। বোলারদের জন্য কিছুই ছিল না। আপনার যখন বাংলাদেশ ব্যাটিং করছিল পরের ইনিংসে, তখন বল একটু স্লো আসছিল, কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং এর পাকিস্তানের ব্যাটিং এর সময় কিন্তু আমরা কিন্তু একদমই এটা ব্যাটসম্যানদের ফেভারে ছিল এবং বোলারদের জন্য তেমন কিছুই ছিল না। এর মধ্যে যেটা হয়েছে যে আপনার আমাদের বোলাররা একদমই লাইন লেংথটা মেনটেন করতে পারেননি, এবং আপনার এই ধরনের উইকেটে যেটা হয় আপনার ব্যাটিং উইকেট যেগুলো, সেখানে বোলাররা আসলে বাড়তি কিছু করার চেষ্টা করা মানে হচ্ছে সুইসাইড করা। এখানে আপনাকে লাইন লেংথটা মেনটেন করতে হবে এবং মাঝে মাঝে কিছু ইয়র্কার, কিছু ভেরিয়েশনের চেষ্টা করতে হবে, এর বেশি কিছু না। মূল কাজটা হচ্ছে লাইন লেংথ অনুযায়ী বল করা। তো সেটা না করে আমাদের বোলাররা আমার মনে হয় যে বাড়তি কিছু করতে চেয়েছেন, সেটা তাদের এগেনস্টে গেছে। প্লাস আপনার তাসকিন, সানির, যদিও তারা ভালো বল করেছেন, ভালো বল করেছে, কিন্তু একটা তো প্রেশার গেছে গত কয়েকদিন পুরো টিমের উপর দিয়েই, সেটার একটা এফেক্ট পড়তে পারে। আর একটা ব্যাপার আমি বলবো যে সবাই বলে যে পাকিস্তানের বোলিং অ্যাটাকটা বেশি ভালো, হ্যাঁ, কিন্তু কোথায়? সেটা হচ্ছে যে আপনার যখন আপনি এরকম একটা ব্যাটিং ট্র্যাক দিবেন এবং সেখানে শহীদ আফ্রিদি, আপনার কি বলে মোহাম্মদ হাফিজ বা আহমেদ শেহজাদের মতো ব্যাটসম্যানরা আসবেন, তারা কিন্তু সুযোগটা পুরোপুরি নেবেন। এবং আপনি একে তো ব্যাটিং ট্র্যাক দিচ্ছেন, তাদের টি-20 স্পেশালিস্টে ভরা টিমটা, এবং সবচেয়ে বেশি টি-20 খেলছে, এবং আরেকটা সুযোগ করে দিচ্ছেন আপনি বোলিংটা বাজে করছেন, আপনি বোলিং এ কোনো চেষ্টা করছেন না তাদেরকে কন্ট্রোল করার, তো তখন রানটা হবেই। তারপর আমি বলবো যে 200-র উপরে রানটা অনেক বেশি, এটা 170-80-র মধ্যে থাকলেও বাংলাদেশের একটা চেষ্টা সুযোগ ছিল, কিন্তু 200-র উপরে হয়ে গেলে কিন্তু আপনি অটোমেটিক একটা মানসিক প্রেশার চলে আসে, সেখান থেকে আসলে ম্যাচ জয় একটু কঠিন। আমরা দেখলাম যে যখন বাংলাদেশ চেস করতে নামলো, সৌম্য সরকার গত এবছর অলমোস্ট 14-15টা ম্যাচ খেলে ফেলেছে, সেই জিম্বাবুয়ে সিরিজ থেকে এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড টি-20। কোন ম্যাচে জাস্ট একটা ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সে একটু ভালো করেছিল এশিয়া কাপে, এছাড়া কিন্তু তার দেখি না। আজকে কিন্তু দেখেছি যে দ্বিতীয় বলে বোল্ড হলো। তো সৌম্য সরকার আসলে কি মানে প্রবলেমটা কোথায় দেখছেন, যে কেন সে আগে কিন্তু দেখেছিলাম যে গত বছর ওয়ানডেতে দুর্দান্ত ছিল, টি-20তে কেন পারছে না? দেখেন, এরা এক্সপেকটেশন আমাদের ওরাই বাড়িয়ে দিয়েছে কিছু ইনিংস খেলে, কিছু ভালো রান করে, কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে ওদের বয়সটা কত, অভিজ্ঞতা কতটুকু, এবং এটা ওদের পক্ষে ভালো সময় ক্যারি করা কিন্তু মানে খুব লম্বা টেনে নিয়ে যাওয়ার বয়স বা এক্সপিরিয়েন্স এখনো হয়নি। আমি বলবো এটা একটা প্লেয়ারের লাইফে, ক্যারিয়ারে এটা আসতেই পারে এরকম একটা সময়। সাকিবও কিন্তু একটা ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আজকে মানে আমি বলবো যে খুবই ভালো একটা আজকের এই ম্যাচের মধ্যে যে তার যে ইনিংসটা আজকে, এইটা আমি আশা করি যে অনেকে বলছেন যে হেরে যাওয়া ম্যাচে আসলে এরকম ইনিংসের কোনো দাম নাই, কিন্তু আমি বলবো যে আপনার যেহেতু আমাদের আরো 3টা ম্যাচ রয়ে গেছে এবং বড় দলের বিপক্ষে, আমি মনে করি যে সাকিব, মুশফিক এদের ফর্মে ফেরাটা খুব জরুরি। এটা গুড নিউজ আমাদের জন্য এই ম্যাচে যে সাকিব অলরেডি দেখিয়েছেন যে উনি একটা ভালো টাচে এসেছেন, তো সেদিক দিয়ে এটা একটা ভালো লক্ষণ। আমি সৌম্যের কথায় ফিরে আসি যে সৌম্য আসলে এখানে আসলে এটা ব্যাট প্যাচ যেতেই পারে, খারাপ সময় যেতেই পারে, এখানে এরকম সময়গুলোতে টিমের অন্য সাইড থেকে সাপোর্টগুলি আসতে হয়। ইভেন আমি মনে করি যে প্রয়োজন ওকে একটা ব্রেক দেওয়া যায়, তার নিজের একটু দম ফেলার জন্য, একটু ভাবার জন্য। সে কিন্তু দেখেন আজকে খেলে পরের ম্যাচের প্ল্যান করবে না আজকের ভুলটা নিয়ে সে ভাববে, তার তো একটা স্পেস লাগবে, খারাপ সময় কিন্তু যেতে পারে, সেক্ষেত্রে আপনি একটা ম্যাচ ব্রেক দেওয়া যেতে পারে। এমন তো নেই যে টিমে অন্য কেউ নেই, সুযোগ দেন আপনি। আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট এভাবে চিন্তা করে দেখতে পারে। আমি এখানে সৌম্যের কোনো দোষ দেখবো না, সে আমার শুরু থেকেই ভালো খেলছে এবং এখন পর্যন্ত আমাদের প্রত্যাশা মিটিয়েছে। বিশেষ করে আপনার সীমিত ওভারের ক্রিকেটে টি-20তে তার যথেষ্ট স্কিল আমরা দেখেছি, তো এটা খারাপ সময় হিসেবে আমি দেখছি বিষয়টাকে। আর একাদশ নির্বাচন নিয়ে যদি বলি, যে মুস্তাফিজ যেহেতু অসুস্থ বা তার এখনো ইনজুরি কাটিয়ে ফেরেনি, সেক্ষেত্রে আরাফাত সানির ইনক্লুশনটা ভালো ছিল, কিন্তু মোহাম্মদ মিঠুন তার পরিবর্তে যদি এই ম্যাচে অভিজ্ঞতার দিক দিয়ে কিছুটা এগিয়ে ছিল নাসির, তাকে যদি এটা আমি আপনার সঙ্গে একমত যে নাসিরকে এটা সুযোগ দেওয়া উচিত ছিল, আর মিঠুন আসলে তেমন কিছু দিতে পারছেন না। আমার কথা হচ্ছে মিঠুন যদি আজকে প্রুভ করতে পারতেন, এই কয়টা ম্যাচে কিছু একটা দেখাতে পারতেন, একটা মনে হয় 43 বা সামথিং রান আছে আপনার কোয়ালিফাইং রাউন্ডে, তো মিঠুনের কাছ থেকে এখন পর্যন্ত আমরা সেরকম কিছু পাইনি, যেটা সিলেক্টররাও বলেছেন এর আগে, কোচও যেটা তার কাছ থেকে আশা করেছিলেন যে মিঠুন যে কোনো পজিশনে সে খেলতে পারে, যে কোনো সিচুয়েশনে সে রান করতে পারে। আমি মনে করি যে
সে যেহেতু প্রমাণ করতে পারছে না, এখানে নাসির হোসেন একটা ভালো অপশন হতে পারে প্রয়োজনে। ব্যাট বল ফিল্ডিং তিনটাতে ইভেন আপনার লোয়ার মিডল অর্ডারে কিন্তু আপনার সোহান বিগ শট খেলতে পারে, তাকেও ট্রাই করা যেতে পারে। বাট আমি আপনার সঙ্গে একমত যে নাসির এগিয়ে থাকবে, যেহেতু তার কাছ থেকে আপনি দুটো সার্ভিসই পাবেন এবং রিসেন্টলি সে বোলিংও ভালো করছিল। আর আরেকটা বিষয়, মুশফিকুর রহিম আজকে দেখেছে যে সে কিন্তু স্বচ্ছন্দে ছিল না শুরু থেকে যখন ব্যাটিং এ নেমেছে। টি-20 যেটা যে একটা বড় রান তাড়া করার মাথায় ছিল। মাশরাফি যেরকম বলেছিলেন যে যত হারের ব্যবধানটা কম হলে ভালো, যে রান রেটটা একটা বিষয় থাকে পরবর্তী ম্যাচগুলো। তো তার মধ্যে কিন্তু সেই এটা দেখা যায়নি যে সে দেখে দেখে বল খেলছে, যেটা আমরা দেখেছি ওয়ানডেতে যেমন করে, একটা স্লো স্টার্ট পরে একটু বিগ শটস খেলা শুরু করে। আজও কিন্তু তেমন ছিল। তো মুশফিকও কিন্তু টি-20তে এটার তো সুযোগ নেই। জি, আপনি স্লো স্টার্ট করবেন, তারপরে বড় শট খেলবেন এবং 200 রান চেস করতে, যে এটা তো কোনো সুযোগই নেই। আর পার্টনারশিপ বিল্ড করারও কিছু, মানে এখানে আপনি পার্টনারশিপ কখন বিল্ড করবেন, আপনাকে বিগ ইনিংস খেলতে হবে, কুইক ইনিংস খেলতে হবে, এর মধ্যে আপনাকে পার্টনারশিপও বিল্ড করতে হবে। তো মুশফিকের যেটা বিষয়, আমি মনে করি যে সে সাকিবের মতো একটা ইনিংস আমি তার কাছ থেকে আশা করেছিলাম আজকে, যে আজকের সুযোগও ছিল যখন অলমোস্ট আপনার যখন সাকিব মুশফিক চলে এসছে উইকেটে, তখন অলমোস্ট আসলে আমি পার্সোনালি আমি আর কোনো স্বপ্ন দেখিনি যে ম্যাচটা বাংলাদেশ জিতবে। ওখান থেকে তাদের দুজনে ফর্মে ফেরার একটা সুযোগ ছিল, এটা কাজে লাগাতে পারতো, ব্যাটিং প্র্যাকটিসের জন্য এটা কাজে লাগাতে পারতো। তো সেদিক দিয়ে আপনি যেটা বললেন যে মুশফিক আজকেও ঠিক ততটা সাবলীল ছিল না, তার যেই খেলাটা তার কাছ থেকে আমরা দেখে অভ্যস্ত। এবং তামিম ইকবাল আমাদের পত্রিকায় একটা ইন্টারভিউতে বলেছেন মুশফিক হচ্ছে টি-20-র সেরা ব্যাটসম্যান বাংলাদেশের। তো সেটা প্রমাণেরও একটা সুযোগ ছিল। অ্যাটলিস্ট দুজন যদি আরেকটু থাকতেন এবং মুশফিক যদি আরেকটু বড় ইনিংস খেলতেন, আমরা হয়তো আরেকটু দূরে যেতে পারতাম। তো সুযোগটা উনি হাতছাড়া করেছেন। দীর্ঘদিন পর অনেকটা অচেনা বাংলাদেশ। গেল এক বছর জুড়ে বিশ্ব ক্রিকেটকে কাঁপিয়ে দেওয়া বাংলাদেশের এমন করুণ চিত্র হতবিহ্বল করেছে ভক্ত সমর্থকদেরও। তবু আজন্ম ভালোবাসার টানে টাইগার বাহিনীর পাশে আছেন বলে জানান ভক্ত সমর্থকরা। তাদের মতো ঐতিহাসিক ভেন্যু ইডেন গার্ডেন্সে খেলার মনস্তাত্ত্বিক চাপের সঙ্গে পাহাড়সম টার্গেট যোগ হওয়ার কারণে হারতে হয়েছে বাংলাদেশকে। প্রত্যাশা, বাকি ম্যাচগুলোতে চেনা চেহারায় ফিরবে বাংলাদেশ। স্থলপথে ঢাকার সঙ্গে কলকাতার ইডেন গার্ডেন্সের দূরত্ব 327 কিলোমিটার। কিন্তু বাংলাদেশের ক্রিকেট পাগল মানুষকে ভৌগোলিকের দূরত্ব কি থামিয়ে রাখতে পারে? প্রিয় দলের ম্যাচ দেখতে হয়তো ভিনদেশে যেতে পারেননি, তবে টেলিভিশনের চারকোনা পর্দায় বা রেডিওর স্পিকারে ঠিকই সজাগ লক্ষ্য ছিল তাদের। কলকাতার 66,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে বেজে ওঠা জাতীয় সঙ্গীতের সুরে মাশরাফি সাকিবদের সঙ্গে গলা মেলালেন এদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বাসাবাড়ি আর প্রতিষ্ঠানের ব্যস্ত মানুষেরাও। এত দূর থেকেও ইডেন গার্ডেন্সের গ্যালারিতে নিজেদের খুঁজে ফিরলেন তারা। এত দূরে থেকেও এই খেলার উত্তেজনাটা আমাদেরকে এমন একটা অনুভূতি দিচ্ছে যেন আমরা মাঠেই আছি এখন। আমরা যদি মাঠে খেলা দেখতে পারতাম, আমরা আরো জোরে শাউট করতে পারতাম। তবে ওয়ানডে আর টি-20 মিলিয়ে যে পাকিস্তানের বিপক্ষে জয় পরাজয়ের সবশেষ পরিসংখ্যানটা ছিল 5-0, বিশ্ব আসরে তাদের বিপক্ষে ম্যাচেই নিজেদেরকে হারিয়ে খুঁজলো মাশরাফিরা। আর এমন আত্মসমর্পণের উত্তর খুঁজলেন দেশের ক্রিকেট ভক্তরা। টার্গেট বেশি হওয়ার কারণে বেশ কিছুটা পিছিয়ে গেছি আসলে মনস্তাত্ত্বিকভাবে। আমাদের মোস্তাফিজ ছিল না, সে কারণে আমাদের বোলিং এর উপর এফেক্ট পড়েছে। অস্ট্রেলিয়া, পাকিস্তান এরা তো দীর্ঘদিন ধরে খেলছে, তাদের কাছে সবগুলো মাঠ পরিচিত। আমাদের ছেলেদের কাছে তো পৃথিবীর সবগুলো মাঠ পরিচিত নয়, ফলে তারা একটু তো শেকি ফিল করবেই। কিন্তু সমর্থকদের প্রার্থনা, হারের হতাশায় যেন মাশরাফিদের পেয়ে না বসে। টাইগারদের উপর আস্থার কথাটি তারা জানালেন স্বতঃস্ফূর্তভাবেই। হার জিতটা বড় কথা না, আমরা ভালো খেলার চেষ্টা করছি সবাই। বাংলাদেশ আশাহত হওয়ার কিছু নেই, আমরা আশাতীত সামনের খেলাগুলো আরো ভালো করবে। ম্যাচ শেষে বিজয় মিছিল, বাংলাদেশের ক্রিকেটে এক প্রকার নিয়ম বনে যাওয়ার ঘটনা এবার হয়তো হয়নি। তবুও অলিগলি আর রাজপথে ঠিকই ছিল লাল সবুজ সমর্থকদের সরব উপস্থিতি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে শুধু বাংলাদেশে নয়, পাকিস্তানের বিপক্ষে মাশরাফিদের এমন হারে হতাশ কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা দেখতে আসা টাইগার সমর্থকরাও। জয়ের প্রত্যাশা নিয়ে ম্যাচ দেখতে এসেও শেষ পর্যন্ত হার নিয়ে স্টেডিয়াম ছাড়তে হয়েছে তাদের। আজকে আমাদের শুরুটা খারাপ হয়েছে, আসলে সর্বোপরি সবকিছুতেই আমাদের ভাগ্য খারাপ বলবো। মূল পর্বতে আমাদের একটু হতাশ হয়ে গেছে, যেহেতু আমরা টসে বারবার হারতাছি এশিয়া কাপের থেকে। ভুল ত্রুটিগুলো ঠিক করে সামনের ম্যাচের যাতে ওরা ভালো করে, এটা আমরা প্রত্যাশা করি বাংলাদেশ টিমের কাছে। আমাদের ফিল্ডিং আজকে আপ টু মার্ক ছিল না, বোলিং তো আর খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। হয়তো আরেকটু পজিটিভ খেলা যেত, বাট ট্রাই করছে তারা। নেক্সট ম্যাচে আমরা আবার ফিরে আসবো। একটু তো হতাশার, কিন্তু খেলায় হার জিত থাকবেই। আশা করি সামনের ম্যাচগুলোতে আমরা আবার ধর্মশালার মতো পারফরমেন্স নিয়ে ফিরে আসবো। ইনশাআল্লাহ উইল উইন দ্য নেক্সট ম্যাচ। এন্ড সাপোর্ট খারাপ ছিল না, আর সাপোর্ট ভালো থাকলে উই ক্যান ডু ওয়েল ইনশাআল্লাহ।
বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-20 ক্রিকেটে 1000 রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। সেই সাথে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই সংক্ষিপ্ত ফরম্যাটে 50 উইকেটের পাশাপাশি 1000 রানের মালিকও হলেন বাংলাদেশের সাকিব। টি-20 বিশ্ব আসরের সুপার 10-এ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে 1000 রানের মাইলফলক ছুঁতে সাকিবের প্রয়োজন ছিল মাত্র 4 রানের। ম্যাচে 50 রানে অপরাজিত থাকেন সাকিব। বর্তমানে তার মোট রান সংখ্যা 1046। এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে প্রথম 1000 রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল। সেই সাথে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আফ্রিদির পর একই সাথে 50টি উইকেট ও 1000 রানের মালিক হলেন সাকিব। বর্তমানে তার টি-20 ক্যারিয়ারের উইকেট সংখ্যা 61টি। Jams it down, he takes a single, he gets to his 50. Be muted celebrations because the team may not have খেলার সময় আরো যা দেখবেন, জর্ডানের বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ জাতীয় ফুটবল দল, ভালো খেলার প্রতিশ্রুতি। আমরা আমরা কথা বলবো বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে তারেক মাহমুদের সঙ্গে। তারেক ভাই, আমরা বিরতিতে যাওয়ার আগে মুশফিকের ব্যাটিং নিয়ে কথা বলছিলাম। সাকিবের কথা বিষয়টা একটু বলতে চাই যে সাকিব আল হাসান গত ম্যাচে, এই ম্যাচের আগে উইকেট পেয়েছিলেন বেশ কিছু এবং আজকের ম্যাচে উইকেট না পেলেও কিন্তু ব্যাটে রান পেয়েছেন। সাকিবের ধীরে ধীরে ফিরে আসছেন তিনি, তার ফেরাটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে আপনার শুধু সাকিব কেন, যারা বড় প্লেয়ার আছেন আমাদের, রেগুলার যারা ম্যাচ জিতাচ্ছেন আমাদেরকে, ওনাদের প্রত্যেকেরই আসলে ফর্মে থাকাটা খুব ইম্পর্টেন্ট। কারণ সামনে ম্যাচগুলো আমরা খেলবো যে আপনার শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, নিউজিল্যান্ড। তো আপনার এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট যে আপনার কোয়ালিফাইং রাউন্ডে কিন্তু আপনি ছোটখাটো পারফরমেন্স দিয়ে আমরা পার পেয়ে গেছি, তো বড় ম্যাচে বড় প্লেয়ারকে জ্বলে উঠতে হবে। এবং সাকিবের কাছ থেকে যেহেতু আপনার ব্যাটিং বোলিং দুটোতেই আমরা কন্ট্রিবিউশন আশা করি এবং তার সেটা বাংলাদেশ যে ম্যাচগুলিতে ভালো খেলে তিনি কিন্তু তার কাছ থেকে একটা বড় এটা কন্ট্রিবিউশন আসে। এটা একটা জিনিস। আর একটা হচ্ছে যে সাকিব ভালো খেলে অটোমেটিক টিমের অন্যদের মধ্যে কিন্তু এটা জিনিসটা সঞ্চারিত হয় যে মানে সবার ফর্মেই সেটার একটা প্রভাব পড়ে। এদিক দিয়ে আমি শুধু সাকিবের একার কথা বলবো না, বিগ ম্যাচগুলোতে সামনের ম্যাচে আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবো, এখানে তামিমকে তো এটা মানে খুব ভালো একটা স্টার্ট দিতেই হবে, এটার কোনো বিকল্প নেই। প্রত্যাশাও বাড়িয়ে দিয়েছে এত ভালো খেলে। আর টি-20তে ভালো স্টার্ট না হলে আসলে হবে না। আপনার মাঝখানে মিডল অর্ডারে যে একটু টাফ হয়ে যায়, শুরু থেকে একটা ভালো স্টার্ট দিলে পরের ব্যাটসম্যানটা সেখান থেকে নিয়ে আসতে পারে। পাকিস্তান যেমনটা করেছিল 6 ওভারে পাওয়ার প্লেতে প্রায় 60-এর মতো রান। তারপরেও আপনার তাদের একটা উইকেট পড়ে গিয়েছিল মানে 26 রানে, কিন্তু পরে দেখেন সেকেন্ড উইকেট জুটিতে কিন্তু ওরা পুরো সিনারিওটা চেঞ্জ করে দিয়েছে। তো এরকম লাগবে আমাদের টপ অর্ডারে, এরকম একটা ব্যাটসম্যান লাগবে যে নাকি খেলাটা আসলে কন্ট্রোলটা নিয়ে আসবে আমাদের হাতে। আর নেক্সট ম্যাচ বাংলাদেশের বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর আগে আমরা যদি বলি যে মুস্তাফিজের কথা, 4টি ম্যাচ খেলে ফেললো বাংলাদেশ, মুস্তাফিজের এখনো কোনো ফেরার কোনো ইয়ে নেই। আমরা শুনছিলাম যে আজকের ম্যাচটিতে খেলবেন, হয়তোবা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন। তো মুস্তাফিজের ফেরাটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বা তার উপর কি যে সবাই কথা বলছে মুস্তাফিজ ফিরবে, বাংলাদেশ ভালো করবে, সে তো অনেক কম বয়স, তার উপর কি এটা একটা বেশি চাপ দিয়ে দিবে না? একটু চাপ হবে, কিন্তু এখানে আমি যতটুকু জানি টিমের মধ্যে দুই ধরনের কথা আছে আর কি, যে কোচ সম্ভবত চাচ্ছেন যে আরেকটু রিস্ক ফ্রি হয়ে তারপর তাকে মাঠে নামাতে, কারণ একটা ম্যাচ খেলিয়ে 3টা ম্যাচ তাকে মিস করতে তিনি চান না, যদি ইন কেস যদি ওরকম কিছু হয়। আবার ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্টের আদার পার্ট হয়তো বা চাচ্ছেন যে তাকে অ্যাজ আর্লি এজ পসিবল মাঠে নামাতে। এখন যেটা আমরা জানি যে ফাইনাল কলটা আসলে মুস্তাফিজের হাতে। এখন তার যে পেইনটা, আপনার পাজরের যে ব্যথাটা, এটা ডান সাইডে লাগে বোলিং করার সময়। এখন এটা কতটা সহনীয় পর্যায়ে থাকে, এই ধরনের পেইন নিয়ে কিন্তু অনেকে বল করে যায়। আর যেহেতু এটা টি-20 খেলা, 4 ওভারের ব্যাপার, এটা কিন্তু সম্ভব। আমার ধারণা এখান থেকে বসে আমি যেটা অনুমান করতে পারছি যে ফিউচারে যাতে এটা বড় কোনো প্রভাব না ফেলে, সেই জন্যই আপনার তাকে রিস্ক নিয়ে খেলানো হচ্ছে না। এটা হচ্ছে এটা মূল ইস্যু। কিন্তু ফাইনাল কলটা মুস্তাফিজের, সে যদি মনে করে যে না এইটুকু পেইন নিয়ে সে খেলা চালিয়ে যেতে পারবে, সেক্ষেত্রে ফাইন, সে খেলতে পারে অস্ট্রেলিয়ার সাথে। আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার সঙ্গে একটা চান্স নেবে এবং সেই জন্যই আজকে মুস্তাফিজকে আরো একটা ম্যাচে রেস্ট রাখা হয়েছে। আর পরের ম্যাচে অস্ট্রেলিয়া, আমরা গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাথে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিলাম এবং এবার কিন্তু অস্ট্রেলিয়া আরো ভালো একটা দল হিসেবে আছে। গতবার ভালো ছিল, এবারও কিন্তু আরো ভালো দল হিসেবে আছে। ম্যাক্সওয়েল, আবার স্টিভেন স্মিথ বা অ্যারন ফিঞ্চ যারা আছেন, এই দলটার বিপক্ষে বাংলাদেশ খেলবে, যাদের সাথে কিন্তু অনেকদিন কোনো খেলা নেই, সেই 2014 সালে। বাংলাদেশের আসলে এই বড় দলগুলোর বিপক্ষে সম্ভাবনা কতটুকু দেখছেন বা কেমন করতে পারে? খুবই কঠিন। বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে আসলে গ্রুপটাই খুব কঠিন পড়েছে। আপনি দেখেন গ্রুপ অফ ডেথ। হ্যাঁ, আপনি দেখেন এই ওয়ার্ল্ড কাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন যাদের বলা হচ্ছে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড,
ইভেন পাকিস্তানকে হয়তো অনেকে গণায় ধরেনি, সেই পাকিস্তানের সঙ্গে আমরা ম্যাচটা হেরে গেলাম এবং আমাদের মধ্যে কিন্তু একটা ইমোশনালি হোক বা রিসেন্টলি আমরা পাকিস্তানের সঙ্গে টানা জিতেছি, লাস্ট 2টা টি20তে জিতেছি, সীমিত ওভারের ক্রিকেট আমরা 5টা ম্যাচ ওদেরকে হারিয়েছি। তো সেই দিক থেকে পাকিস্তানের সঙ্গে জেতার ব্যাপারে একটা মনোবল, বা আমি মনোবল বলবো না, যে একটা আকাঙ্ক্ষা, একটা স্বপ্ন আমাদের মধ্যে ছিল। তো সেটা কি দেখেন আপনি কিভাবে হারলাম আজকে। তো এখন অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, নিউজিল্যান্ড এরা কিন্তু টি20তে আরো ভালো দল এবং আপনার ওয়ার্ল্ড কাপ মানে জিততে পারে এদের যে কোনো দল। এই 3 দলের যে কেউ জিতলে, ওয়ার্ল্ড কাপ জিতলে কিন্তু আমরা অবাক হব না। তো তাদের সঙ্গে খেলায় আরো কঠিন, চ্যালেঞ্জটা অবশ্যই আরো কঠিন। আমাদের যেই জায়গাগুলোতে আমাদের এখন পর্যন্ত আমরা উইক, আমরা দেখেছি যে আজকের যদি স্পেসিফিকলি বলি যে বোলিংটা, এই বোলিং দিয়ে আপনি অস্ট্রেলিয়ার সঙ্গে কিছু করতে পারবেন না। আপনার যে ব্যাটিং, টপ অর্ডারের যে ব্যাটিং আজকে যেভাবে শুরু হয়েছে, এটা দিয়ে আপনি পারবেন না, আপনাকে আরো স্ট্রংলি শুরু করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে রিসেন্টলি বলবো না, মানে সব মিলিয়ে আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে মোট 3টা মনে হয় টি20 খেলেছি। একটা পজিটিভ যদি খুঁজতেই হয়, সেটা হচ্ছে যে সর্বশেষ টি20টাই আমরা কিছুটা রান ওদের সঙ্গে করেছি এবং 150-র উপরে মনে হয় করেছি, প্লাস সাকিবের একটা ভালো ইনিংস ছিল, আর ডেবু ছিল। তার নিউজিল্যান্ডের সঙ্গে কিন্তু আমরা লাস্ট ম্যাচে ভালো রান করেছি, যদি আমরা ম্যাচ হেরেছি, বাট আমার মনে হয় যে আমরা 180-র উপরে করেছিলাম এবং আপনার সেখানেও সাকিব মুশফিকের ভালো কন্ট্রিবিউশন ছিল। আর ইন্ডিয়ার সঙ্গে 4টা ম্যাচ খেলে 4টা হেরেছে, এদের সঙ্গে আমাদের কারোর সঙ্গে জয় নেই, এটা হচ্ছে তো সবকিছুরই তো প্রথম একটা বলে একটা কথা থাকে, সেদিক দিয়ে আমরা আশাবাদী হতে পারি ওয়ার্ল্ড কাপে, কিন্তু কঠিন। তবে আরেকটা বিষয় যে বাংলাদেশের দেখেন ধর্মশালায় খেলে আসলো, সেখানকার ওয়েদারটা ছিল একদমই ডিফারেন্ট, কলকাতায় আবার ঠিক তার বিপরীত, এখন আবার বেঙ্গালুরু যেতে হবে। ওয়েদার, বাংলাদেশ যদি প্রফেশনাল টিম দীর্ঘদিন ধরে খেলছে সবাই, এগুলোকে আসলে কোনো এফেক্ট করতে পারে? মানে কলকাতা থেকে এখন আবার ট্রাভেল করে বেঙ্গালুরু, বেশ দূরে, ওখানে গিয়ে আবার মাঠের সাথে বা কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া প্লাস খেলা, এফেক্ট তো করা অবাস্তব কিছু না, করতে পারে। কিন্তু আমরা দেখেন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল কিন্তু ধর্মশালায় মানিয়ে নেওয়া। আমরা এখান থেকে কি কন্ডিশন থেকে গেলাম আর ওখানে কি কন্ডিশনে যে আমরা খেললাম, প্রচন্ড ঠান্ডা, প্লেয়াররা ঘর থেকে বেরোতে পারছে না, 10 ডিগ্রি 12 ডিগ্রিতে খেলা হয়েছে, বরফ পড়ছে, এরকম একটা সিচুয়েশন ছিল। আমরা দেখলাম সাংবাদিকরাও ওখানে যথেষ্ট স্ট্রাগল করছে। তো যদিও এখন আজকে ছবি দেখলাম যে কলকাতায় এসে লেবু শরবত টরবত খাচ্ছে সবাই, যাই হোক। তো আপনার ওখানে ওই সিচুয়েশনটার সঙ্গে যে আমরা খাপ খাইয়ে নিতে পেরেছি, সেখানে কিন্তু প্রুভড যে আমরা আসলে অ্যাডজাস্টমেন্ট আমাদের সমস্যা হয়নি, এবং কলকাতায় এসে বরং আমরা আমাদের ওয়েদারটাই অনেকটা কাছাকাছি পেয়েছি। বাট গরম ছিল আজকে, খুব 33 ডিগ্রি মনে ছিল। তো এটা এই গরমে খেলে আমাদের প্লেয়ারও অভ্যস্ত, আমার মনে হয় না যে এটা খুব বেশি সমস্যা ক্রিয়েট করছে ওদের জন্য। মনে ভাই, আপনার কাছে জানতে চাইবো যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? কারণ আমরা জানি তারা যেমন ভালো ব্যাটিং তাদের ভালো, তেমনি কিন্তু বোলিংও তারা বেশ ভালো কিছু বোলার আছে। বাংলাদেশের স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত? দেখেন টি20তে স্ট্র্যাটেজি একটা, এটা কিন্তু রানের খেলা, আপনাকে রান করতে হবে। আপনি যদি আগে ব্যাট করেন, আপনাকে এটা বিগ স্কোর ওদের সামনে দিতে হবে, যত বড় দল তত বিগ স্কোর করার চেষ্টা করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, হ্যাঁ, আপনার রিসেন্টলি আপনার বোলিংটা খুব ভালো হচ্ছে, আমাদের পেস বোলিং এটা খুব ভালো হচ্ছে, কিন্তু আজকের ম্যাচ দেখে আমি একটু কি বলবো, একটু টেনশন নিয়েই ফিল করছি। কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে আসলে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের সঙ্গে এই বোলাররা যদি কনফিডেন্সটা রিগেইন না করে আজকের পরে খুব অল্প সময় হাতে, তাহলে কিন্তু টাফ হয়ে যাবে। আর ব্যাটসম্যানদের ক্ষেত্রে আমি বলবো যে অস্ট্রেলিয়ার সাথে, আমি জানি না উইকেটের কি অবস্থা ওখানে এখন পর্যন্ত, তো বাট 160-70 না করলে আসলে বোলারদের জন্য টাফ হবে, হয়তো আরো বেশি রানও করতে হতে পারে। আর সেক্ষেত্রে যদি মনে করেন এরই মধ্যে কিন্তু তাসকিন, আরাফাত সানির রেজাল্ট হয়তো চলে আসবে, আমরা ধরে নিচ্ছি দুজনের পজিটিভ, কিন্তু যদি কোনো কারণে নেগেটিভ হয়, সেক্ষেত্রে তো সেটা একটা সেটব্যাক দলের। অবশ্যই এটা বিরাট সেটব্যাক। আপনার বিশেষ করে তাসকিন খুব ভালো টাচে আছে, সানিও আজকে ফিরে একটা উইকেট পেল, প্রথম ব্রেক থ্রুটা দিল। তো ওদের বিকল্প হিসেবে যাদের কথা ভাবা হচ্ছে বলে শুনেছি, তারাও ভালো অ্যাভেলেবেলদের মধ্যে অবশ্যই ভালো, তাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন থাকবে, কিন্তু অভিজ্ঞতা তো একটা ব্যাপার আছে। আর এই দুজন অলরেডি সেখানে অনেকদিন কাটিয়ে ফেলেছেন, আপনার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছেন, একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। তো সেদিক দিয়ে এক্সপিরিয়েন্সের কারণেই মূলত যে মানে আমরা আশা করবো যে এই দুজনই থাকবেন এবং তাদের অ্যাকশন বৈধতা পাবে। যেটুকু শুনেছি যে তাসকিনের ব্যাপারে হয়তো বা অতটা টেনশনে নেই টিম, তো আশা করবো যে আমাদের আশাটা যদি পূরণ হয় তাহলে তো ভালো, আর নয়তো সেই চ্যালেঞ্জটা নিতে হবে এবং টিমে অন্য যারা আছে তাদের তখন দায়িত্বটা অনেক বেড়ে যাবে। সময় সংবাদে এক সপ্তাহের এই মাত্র পাওয়া খবর পাচ্ছেন মাত্র 5 টাকায়। আবারও টি20 বিশ্বকাপ প্রসঙ্গ, ক্রিস গেইলের ঝড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে মূল পর্ব শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ 1-এর ম্যাচে ইংলিশদের 6 উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। টসের এদিন শুরুতে ব্যাট করে 6 উইকেটে 182 রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। জবাবে গেইলের সেঞ্চুরিতে 11 বল আর 6 উইকেট বাকি থাকতে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।
মুম্বাইয়ের শুরুতে ব্যাটিংয়ে নেমে দলীয় 37 রানে জেসন রয়ের উইকেট হারে ইংল্যান্ড। এরপর হেলস আর জো রুট মিলে সচল রাখেন ইংলিশদের রানের চাকা। 28 রান তুলে হেলস সাজঘরে ফিরলেও বাটলারকে সঙ্গ দেন রুট। এরপর 48 রান করে দলীয় 114 রানে জো রুটও পথ ধরেন হেলসের। শেষ পর্যন্ত বাটলারের 30, ইয়ন মর্গানের 27 ও স্টোকসের 15 রানে ভর করে 182 রানের স্কোর পায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় 2 রানে জনসন চার্লসকে হারায় তারা। এরপর দলের হাল ধরেন মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। স্যামুয়েলসের 37 ছাড়া অন্য পাশে টপ ও মিডল অর্ডারে আসে যাওয়ার মিছিল চললেও এক পাশে আগলে রেখে ব্যাট করেছেন গেইল। টি-20 ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। নারী বিশ্ব টি-20 খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার ইংল্যান্ড নারী ক্রিকেট দলের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে ভারতের সঙ্গে বড় ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা ভুলে ম্যাচে ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামবে জাহানারার দল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায়। 2014 ওয়ার্ল্ড টি-20 আসরে একবারই দেখা হয়েছিল দুই দলের। সেবার বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের হারিয়ে গিয়েছিল ইংলিশ মেয়েরা। এবারে নারী বিশ্ব টি-20 আসরে নিজেদের প্রথম ম্যাচে আবারও বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড নারী ক্রিকেট দল। 3টি প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী কার্লট এডওয়ার্ডসের দল। এদিকে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও আয়ারল্যান্ডের বিপক্ষে 8 উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। তবে আসরের প্রথম ম্যাচে ভারতের কাছে 72 রানে হারলেও পরের ম্যাচগুলোতে দারুণ ছন্দে থাকার অভিজ্ঞতা ইংল্যান্ডের বিপক্ষে ভালো করার অনুপ্রেরণা যোগাবে সালমা আয়েশাদের। বাংলাদেশ ক্রিকেট লিগের খবর। একদিন বাকি থাকতেই শিরোপা অনেকটা নিশ্চিত মধ্যাঞ্চলের। মিরপুরে তৃতীয় দিন শেষে মধ্যাঞ্চলের চেয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে 205 রানে এগিয়ে আছে উত্তরাঞ্চল। আর ফতুল্লায় পূর্বাঞ্চলের চেয়ে নিজেদের প্রথম ইনিংসে 22 রানে পিছিয়ে আছে দক্ষিণাঞ্চল। মিরপুরে তৃতীয় দিনে 222 রান আর হাতে 4 উইকেট নিয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে শুরুতেই জাবিদুর উইকেট হারায় মধ্যাঞ্চল। এরপর 35 রান করে তানভীর আউট হবার পর মোশাররফও সাজঘরে ফেরেন দ্রুতই। মোশাররফ করেন ব্যক্তিগত 47 রান। আর প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের সংগ্রহ দাঁড়ায় 306 রান। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় 36 রানে মাহেশপুরের উইকেট হারায় উত্তরাঞ্চল। এরপর স্কোরবোর্ডে 43 রান যোগ করেন মাহমুদুল ও শান্ত জুটি। দলীয় 79 রানে মাহমুদুল আউট হলেও এক পাশ আগলে ব্যাট করে যান শান্ত। শেষ পর্যন্ত শান্তর অপরাজিত 50 ও ফরহাদের 33 রানে ভর করে 3 উইকেটে 133 রান নিয়ে দিন শেষ করে উত্তরাঞ্চল। এবার ফুটবল। শৃঙ্খলার মধ্যে থেকে সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের বিপক্ষে ভালো খেলতে চায় বাংলাদেশ। আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় দলের নতুন অধিনায়ক রেজাউল করিম। এদিকে প্রতিপক্ষরা শক্তিশালী হওয়ায় ম্যাচ দুটিতে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই প্রধান কোচেরও। তবে বাফুফে চায় বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ভালো খেলে সামনের দিনগুলোতে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা নেবে বাংলাদেশ। একে একে বিশ্বকাপ বাছাইয়ের 7টি ম্যাচ খেলা হয়ে গেছে বাংলাদেশের, যেখানে অর্জন বলতে তাজিকিস্তানের বিপক্ষে ঘরের মাঠেরই ড্র। এবারের প্রস্তুতিটা হয়েছে শেষ ম্যাচের জন্য। তবে সবকিছু ছাপিয়ে এই ম্যাচের আগে আলোচনার বিষয়বস্তু ফুটবলারদের শৃঙ্খলা। সাফ এবং বঙ্গবন্ধু গোল্ড কাপে ব্যর্থতার ময়নাতদন্তে বেরিয়ে এসেছে জাহিদ ইয়াসিনদের শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি, যে জন্য মাশুলও গুনতে হচ্ছে অভিযুক্তদের। তাই এই বিষয়টি নিয়ে এবার জন্য একটু বেশি সতর্ক দলের বাকি ফুটবলাররা। আমরা চেষ্টা করবো যে সবাই ডিসিপ্লিনের থেকে ভালো একটা রেজাল্ট দেওয়ার জন্য, এবং আমাদের ভিতরে থেকে যেন কোনো কথা না আসে যে ইনডিসিপ্লিন কোনো কিছু করছে। আমরা চেষ্টা করব যে বাংলাদেশের যেটা হয়েছে রেজাল্ট তার চাইতে ভালো কিছু করা। ফাবিও লোপেজ আর মারফুল হক অধ্যায়ের পর জাতীয় দলের দায়িত্বটা এখন মনিনুর কাঁধে। এর আগে অলিম্পিক দলের সাথে কাজ করে গোটা দলের সামর্থ্য সম্পর্কে জানা হয়ে গেছে এই স্প্যানিশের। তাই ম্যাচ দুটি নিয়ে বড় কোনো স্বপ্ন নেই তারও। প্রতিপক্ষ হিসাবে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। দুটি ম্যাচে আমাদের জন্য বেশ কঠিন হবে, তাই নির্দিষ্ট কোনো লক্ষ্যের কথা বলতে চাই না আমি। তবে প্রত্যাশা করছি ছেলেরা ভালো খেলবে। এদিকে শৃঙ্খলার অজুহাতে বাফুফে 4 ফুটবলার নিষিদ্ধ করলেও এবার ভিন্ন সুর ফেডারেশনের এই ঊর্ধ্বতন কর্মকর্তার কণ্ঠে। ডিসিপ্লিনটাকে আমি একেবারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করি না। আমি বিবেচনা করি প্লেয়াররা খোলা মনে খেলবে, তাদের খেলার যে 90 মিনিট তারা যেন সুন্দরভাবে খেলতে পারে, সেই প্রিপারেশনটা নেওয়ার জন্য আমি আর রূপ চেষ্টা করেছি শেষ ম্যাচটা তারা যেন ভালো খেলে এবং তাদের সিজনটা যেন ভালোভাবে শুরু হয়।
24 মার্চ জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে 18 মার্চ আরব আমিরাতের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের খবর, কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাতে মাঠে নামবে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। শেষ 16-র দ্বিতীয় লেগে স্বাগতিক বার্সেলোনার প্রতিপক্ষ আর্সেনাল প্রথম লেগে গানারদের 2-0 গোলে হারিয়েছিল কাতালানরা। ন্যু ক্যাম্পে ফিরতি লেগের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 2:45। একই সময় স্বাগতিক বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইউভেন্টাস প্রথম লেগে বাভারিয়ানরা 2-2 গোলে ড্র করেছিল তুরিনের ওল্ড লেডিদের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালের টিকিটের জন্য সফরকারী হিসেবে শুধু বড় জয় নয়, পরিসংখ্যানের পাতাটাও লিখতে হবে নতুন করে। স্মৃতি থেকে মুছে ফেলতে হবে 2006, 10 ও 11 সালের চ্যাম্পিয়ন্স লিগ। কারণ তিনবারই যে একই প্রতিপক্ষের কাছে হার মেনে আর্সেনালকে ভুলতে হয়েছিল ইউরোপের শ্রেষ্ঠত্বের স্বপ্ন। এবারও কোয়ার্টার ফাইনালের পথে গানারদের বাধা হয়ে দাঁড়িয়েছে পুরনো প্রতিপক্ষ বার্সেলোনা। প্রথম লেগে ওয়েঙ্গারের শিষ্যদের 2-0 গোলে হারিয়েছিল কাতালানরা। তাই ন্যু ক্যাম্পে বড় জয়ের লক্ষ্য থাকলেও স্বাগতিক বার্সার বিপক্ষে কখনোই জয় পায়নি গানাররা। তবে ড্যানি ওয়েলব্যাক ও থিও ওয়ালকটের দলে ফেরার স্বস্তি দেবে সফরকারীদের। অন্যদিকে ফুরফুরে মেজাজেই রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আক্রমণ ভাগ পূর্ণ করতে দলে ফিরতে প্রস্তুত বিশ্রামে থাকা লুইস সুয়ারেজ। নেই কোনো ইনজুরির সমস্যা। বাড়তি পাওনা হিসেবে রয়েছে সমৃদ্ধ পরিসংখ্যান। টানা 12 বার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করা কাতালানরা স্বাগতিক হিসেবে লিগে অপরাজিত রয়েছে টানা 9 ম্যাচ। আর আত্মবিশ্বাসের পালে বাড়তি হাওয়া দিতে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে গেল 12 মৌসুম স্বাগতিক বার্সার হয়ে একটি হার ও চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত থাকার রেকর্ড। অপর ম্যাচে ফুটবলীয় উত্তাপ ছড়াতে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে দুই জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও ইউভেন্টাস। নকআউট পর্বের প্রথম লেগের ম্যাচটি ড্র ছিল 2-2 গোলে। ফলে লড়াইটা হবে শ্রেষ্ঠত্বের, যেখানে পরিসংখ্যানের পাতায় এগিয়ে রয়েছে জায়ান্ট বাভারিয়ানরা। লিগে স্বাগতিক হিসেবে টানা 9 ম্যাচ অপরাজিত থাকা গার্দিওলার শিষ্যদের বিরুদ্ধে গেল 5 দেখা জয় পায়নি বর্তমান রানার্স আপরা। স্বাগতিকদের বাড়তি প্রেরণা হতে পারে সেরা একাদশে মারিও গোৎজে ও জাভি মার্টিনেজের ফেরা। তবে শঙ্কা কাটেনি বোয়াচাংকে ঘিরে। অন্যদিকে মাসিমিলানের শিষ্যদের জন্য জয়ের সাথে প্রতিশোধের মিশনও, যাতে বাড়তি উত্তাপ যোগ করছে চিয়ারলিনির দলে ফেরা। শায়লা পারভিন, সময় সংবাদ। রাজশাহীর ক্রিকেটাঙ্গন থেকে হারিয়ে যাওয়া পুরনো ক্রিকেটারদের নিয়ে 18 মার্চ থেকে শুরু হচ্ছে মাস্টার্স ক্রিকেট লিগ। এ উপলক্ষে বুধবার রাজশাহী শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। হারিয়ে যাওয়া ক্রিকেটারদের অভিজ্ঞতা রাজশাহীর ক্রিকেটকে আরো সমৃদ্ধ করবে, পাশাপাশি দেশের ক্রিকেটকে স্বর্ণশিখরে পৌঁছে দিতে প্রবীণ ক্রিকেটারদের অবদানকে শ্রদ্ধা জানাতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। এখন পর্যন্ত 138 জন সাবেক ক্রিকেটার টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করেছেন। পদ্মা ওয়ারিয়ার্স, রাজশাহী ফাইটার্স, কিং 11 সিল্ক সিটি, বরেন্দ্র ব্লেজিং এই 4টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের সব খেলা অনুষ্ঠিত হবে টি20 ফরম্যাটে। শুক্রবার টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হবে বিভাগীয় স্টেডিয়ামে। 4টি দল লিগ পদ্ধতিতে খেলে পয়েন্ট তালিকার শীর্ষ 2 দল খেলবে ফাইনালে। পঞ্চগড়ে 18 বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় আন্তঃসেক্টর কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত ফাইনালে রাজশাহী সেক্টর দলকে 34-30 পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাঁও সেক্টর দল। 18 বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠে ফাইনাল খেলায় শুরু থেকে প্রাধান্য বিস্তার করে ঠাকুরগাঁও। একটি লোনা সহ তারা ম্যাচের প্রথমার্ধে লিড নেয় 18-16 পয়েন্টে। দ্বিতীয়ার্ধেও তারা একটি লোনা পায়। ম্যাচ শেষে 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিএম সারোয়ার ও 18 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল হাকিম সহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে রাজশাহী ও ঠাকুরগাঁও সেক্টর ছাড়াও রংপুর, দিনাজপুর সেক্টর অংশ নেয়। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।